হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা ভালো আছি। নিয়াজ মোহাম্মদ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর বৃত্ত চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করবো, অর্থাৎ দশম অধ্যায় যে আমাদের রয়েছে বৃত্ত, ওইটা নিয়ে আলোচনা করবো। তোমরা জানো এখান থেকে প্রতি বছরে একটি প্রশ্ন আসে, একটা পরিপূর্ণ প্রশ্ন আসে। তো আমরা যারা জ্যামিতিতে খুব দুর্বল, আমরা আশা করি যদি এই চ্যাপ্টারটা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়তে পারি তাহলে আমরা একটা প্রশ্ন ইনশাআল্লাহ দিতে পারবো। তো তোমরা যারা আমার সাথে আছো, তোমরা খাতা কলম নিয়ে বসে যাও বা বই খুলে বসে যাও। আমি তোমাদের সাথে আজকে এই প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসটা হচ্ছে বৃত্ত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমি প্রথমে একটা বৃত্ত এঁকে নিচ্ছি। তাহলে এটা একটা বৃত্ত বা সার্কেল। দেখো, এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু। তাহলে আমি যদি বৃত্তের সংজ্ঞাটা এইভাবে দিই যে একটি বিন্দুকে কেন্দ্র করে আমি যদি এখানে অপর একটি বিন্দু নিতাম, এই যে ডিসটেন্সটা বা এই যে দূরত্বটা, আমি এটা দিলাম ও, এটা দিলাম এ, এটা দিলাম বি। দেখো, এই ও থেকে এর যে দূরত্ব, এ একটা বিন্দু ছিল, বি একটা বিন্দু, এরকম অসংখ্য বিন্দু আছে। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু যদি সর্বদা সমান দূরত্ব বজায় রেখে একটা ক্ষেত্র তৈরি করে, তাহলে সেটাকে বলা হয় বৃত্তক্ষেত্র বা বৃত্ত। এটা হচ্ছে বৃত্তের সংজ্ঞা। তোমাদের বইয়ে যদিও দেওয়া নাই, তবে তোমরা ইচ্ছা করলে বৃত্তের সংজ্ঞাটা এভাবে লিখে নিতে পারো সবাই, যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু সর্বদাই সমান দূরত্ব বজায় রেখে যদি সম্পূর্ণটা ঘুরে আসে, তাহলে যে ক্ষেত্র তৈরি হয় তাকে বলা হয় বৃত্ত। তাহলে এখন এই বিন্দু থেকে এই যে বিন্দু পর্যন্ত দূরত্ব, আমরা সেটাকে বলবো ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করবো, কারণ ব্যাসার্ধ ইংরেজি হচ্ছে রেডিয়াস। রেডিয়াস থেকে আর আসছে, ঠিক আছে? তাহলে এটা যদি হয় ব্যাসার্ধ, এটাও একটা ব্যাসার্ধ, তাহলে আমাকে মনে রাখতে হবে বৃত্তের যত ব্যাসার্ধ আছে সকল ব্যাসার্ধই পরস্পর সমান। অর্থাৎ আমি বলতে পারবো ও এ সমান উবি। এরকম আরো অসংখ্য ব্যাসার্ধ ইচ্ছে করলে আমরা অঙ্কন করতে পারি। এখন আমি যদি এই ব্যাসার্ধটাকে এদিকে একটু বড় করে দিই, তাহলে দেখো এটাও কিন্তু একটা ব্যাসার্ধ। ওসি, এটাও কিন্তু একটা ব্যাসার্ধ, এটাকে আমরা আর দিতে পারি। তাহলে দেখো, ওসি একটা ব্যাসার্ধ, ও একটা ব্যাসার্ধ, তাহলে এসিটা কি? এসি হচ্ছে ব্যাস। তাহলে আমাদের ব্যাসার্ধ এবং ব্যাসের সংজ্ঞাটা কি হবে তোমরা একটু লিখে নিতে পারো। প্রথমে ব্যাসার্ধের সংজ্ঞা হবে বৃত্তের কেন্দ্র থেকে এই যে গোল রেখাটা, এটা একটা নাম আছে, এটাকে বলা হয় পরিধি। পরিধিকে সি দিয়ে আমরা প্রকাশ করি, কারণ পরিধির ইংরেজি হচ্ছে সার্কামফারেন্স, এই জন্য সি দিয়ে প্রকাশ করে। তাহলে এটা যদি একটা পরিধি হয়, তাহলে এই পরিধি বিন্দু থেকে মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, আমরা সেটাকে বলবো ব্যাসার্ধ। তাহলে ব্যাস কি হবে? ব্যাস হবে কেন্দ্র দিয়ে গমনকারী পরিধির এক বিন্দু থেকে অপর বিন্দু পর্যন্ত যে দূরত্ব বা সরলরেখা, সেটাকে বলা হয় ব্যাসার্ধ। আমরা ব্যাসার্ধকে প্রকাশ করি হচ্ছে দিয়ে বলতে পারি আমরা ডায়ামিটার, ডি দিয়ে প্রকাশ করা হয়। ব্যাসকে ডায়ামিটার, জি স্যার, ব্যাসকে ডায়ামিটার আমরা ডি দিয়ে প্রকাশ করা হয়। এটা হবে 2r। কেন 2r হবে? কারণ হলো দেখো, এখানে দুইটা ব্যাসার্ধ, এই যে একটা ব্যাসার্ধ আর এখানে আরেকটা ব্যাসার্ধ, দুইটা ব্যাসার্ধ মিলে হচ্ছে ব্যাস, এইজন্য এটাকে আমরা 2r দিয়ে প্রকাশ করি। তাহলে ব্যাসার্ধ হচ্ছে r আর ব্যাস হচ্ছে 2r। তাহলে আমাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে, ব্যাসার্ধ কোনটা, ব্যাস কোনটা, পরিধি কোনটা। একটা জিনিস খেয়াল করো যে এই যে আমি যদি বলি এখানে এবি, দেখো এটা একটা পরিধি, সম্পূর্ণ পরিধি। তাহলে এবি কিন্তু একটা অংশ বা দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে এটার একটা নাম দিতে পারবো, সেটা হবে, এটা হবে চাপ। এটা হবে চাপ। চাপের সংজ্ঞাটা কি আসবে? চাপের সংজ্ঞাটা আসবে যে বৃত্তের পরিধির যে কোনো অংশের দৈর্ঘ্যকে বলা হয় চাপ। বৃত্তের পরিধির যে কোনো অংশের দৈর্ঘ্য, সেটা ছোট বড় হতে পারে। যেমন আমি যদি বলি এখন এসি, এটা একটা ব্যাস, আবার এটা কিন্তু একটা চাপ। এটা একটা ব্যাস, এটা এই যে এই জায়গাটা ঘুরে আসলে এটা একটা চাপ, এই জায়গাটা ঘুরে আসলে এটা একটা চাপ। তাহলে আমরা বলতে পারি, দেখো এ বি সি অথবা এই এসি, এই দুটো চাপ কিন্তু পরস্পর সমান। তাহলে আমরা এখানে একটা সূত্র ধরতে পারি যে বৃত্তের ব্যাস
বৃত্তকে ঠিক সমান দুইটা চাপে বিভক্ত করে। বৃত্তকে এই একটি ব্যাস সমান দুইটা চাপে বিভক্ত করে। তাহলে এখানে চাপ যদি ছোট বড় হয় তাহলে এটার আবার একটা নাম আছে, যদি আমাদের এটা এই ক্লাসে লাগে না, পরবর্তী ক্লাসে লাগবে। তারপরে আমি বলে রাখি, চাপ যদি ছোট হয় তাহলে সেটাকে আমরা নাম দিব উপচাপ, আর চাপ যদি বড় হয় সেটাকে আমরা দিব অধিচাপ। এটা কি মনে রাখার একটা কৌশল আমি বলি। অনেক সময় আমরা বলি যে নদী, আবার নদীর যে ছোট হইলে সেটাকে আমরা বলি উপনদী। তাহলে বোঝা গেল নদী হচ্ছে বড় আর উপনদী হচ্ছে ছোট। তাহলে উপ কথাটা হচ্ছে ছোট, তাহলে উপচাপ মানে ছোট চাপ, আর বড়টা হলো অধিচাপ। এভাবে তোমরা একটু মনে রাখতে পারো। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাস, ব্যাসার্ধ, তারপরে পরিধি, তারপরে বিন্দু, কেন্দ্র। তাহলে এটাকে বলা হবে কেন্দ্র, যেখান থেকে আমরা ওই আরেকটা বিন্দু নিয়ে সর্বোচ্চ সমান দূরত্ব বজায় রেখে যে ক্ষেত্রটা আঁকবো, এই মাঝখানটাকে বলা হবে কেন্দ্র। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে, কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, চাপ, এগুলো মনে রাখতে হবে। আমরা আরেকটা বিষয় এখানে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যা। আমাদের বইয়ে এই সংখ্যাটা দেওয়া আছে বা এটা আমাদের বলা আছে, এটা আমাদের জানতে হবে, কারণ এখানে আমাদের এই অধ্যায়ে যা সম্পর্কিত অনেকগুলো প্রশ্ন আমাদের থাকবে। যা জিনিসটা কি? যা হচ্ছে এই যে দেখো বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি একটি বিন্দু থেকে অপর বিন্দু পর্যন্ত যে দূরত্ব বা সরলরেখা, সেটাকে আমরা বলবো যা। আমরা কি বলছি? পরিধির এক বিন্দু থেকে অপর বিন্দু পর্যন্ত। তাহলে এখানে এসি কিন্তু একটা যা, উবি কিন্তু যা নয়, উবি হচ্ছে ব্যাসার্ধ। আমি যদি উবিকে একটু পেছনের দিকে বর্ধিত করি, এই যে এরকম ডি দেই, তাহলে বিডিও একটা যা, এসি একটা যা, বিডি একটা যা। আবার এরকমও হইতে পারে, দেখো আমি এটা দিলাম, এটা দিলাম এম, এটা দিলাম এন, তাহলে দেখো এম এন কিন্তু একটি যা হইলো। তাহলে এখানে দুইটা বিষয় খেয়াল করো, একটা হচ্ছে এসিও যা, এম এনও যা। এসি কিন্তু কেন্দ্র দিয়ে গেছে, এম এন কিন্তু কেন্দ্র দিয়ে যায় না। তাহলে এখানে সংজ্ঞায় কথা বলা যাবে না যে কেন্দ্র দিয়ে যাইতে হবে, কেন্দ্র দিয়ে গেলেও যা, কেন্দ্র বাদে গেলেও যা। অর্থাৎ বিন্দু পরিধির এক বিন্দু থেকে অপর বিন্দু পর্যন্ত যে দূরত্ব বা যে সরলরেখা, সেটাকে বলা হবে যা। আরেকটা জিনিস খেয়াল রাখো, তাহলে ব্যাস, ব্যাসটা কিন্তু সমান দুইটা যায় বিভক্ত। ব্যাস যে যাটা, এটা কিন্তু বৃত্তকে সমান দুইটা ভাগে বিভক্ত করে। এটা পরীক্ষার সময় এমসিকিউতে আসে, তোমরা এগুলো একটু জেনে নেবে। এই হচ্ছে আমাদের মূলত এখানে বৃত্ত সম্পর্কিত বেসিক ক্লাসটা। যতটুকু পারছি আমরা আলোচনা করার চেষ্টা করছি, তোমরা আর একটু পড়ে নিবে। তো আমরা আজকে তোমাদের সাথে প্রথম যে উপপাদ্যটা আছে এটা একটু আলোচনা করবো। এখন প্রথম উপপাদ্যটা আমরা একটু আলোচনা করব। তো তোমাদের যাদের কাছে বই আছে, তোমরা এগুলো একটু বইটা খোলো। আমরা আজকে উপপাদ্য 1 আলোচনা করব। উপপাদ্য 1, উপপাদ্য 1 প্রশ্নটা কি বলেছে তোমরা একটু দেখো। যে আমি একটু চিত্রটা এঁকে তারপরে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। উপপাদ্য 1 বলছে বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন, তাহলে বেশ ভিন্ন যে কোনো যা এর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা ওই যায়ের উপর লম্ব। খুব ভালো করে বিষয়টি খেয়াল করো যে কেন্দ্র থেকে বেশ ভিন্ন যে কোনো যা। তাহলে আমি যদি এখানে কেন্দ্র দিয়ে একটা সরল রেখা আঁকতাম, তাহলে সেটা কিন্তু হয়তো বেশ এবং যা দুটাই হইতো, কিন্তু এবি কিন্তু এখানে কেন্দ্র দিয়ে যায় না। তাহলে এটা শুধুমাত্র যা, ব্যাস নয়। তাহলে ও হচ্ছে কেন্দ্র, এবি হচ্ছে একটি ব্যাস ভিন্ন যা, আর এমটা হচ্ছে মধ্যবিন্দু, এবির মধ্যবিন্দু। এটা বলছে আমাকে প্রশ্নে, অর্থাৎ এম সমান বিএম। তাহলে আমার প্রশ্নটা বলছে যে কেন্দ্র থেকে বেশ ভিন্ন যা যে কোনো যা এর মধ্যবিন্দুর সংযোগ, মধ্যবিন্দুর উপর অঙ্কিত সরল রেখা ওই জায়ের উপর লম্ব হবে। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে এটা 90 ডিগ্রি প্রমাণ করতে হবে বা সমকোণ প্রমাণ করতে হবে, তাইলে আমরা লম্ব বুঝতে পারবো। কারণ আমাদেরকে লম্বের সংজ্ঞায় এই কথা বলা আছে যে একটি সরলরেখার উপরে অপর একটি সরলরেখা যদি সমকোণে মিলিত হয়, তাহলে এই সরলরেখাটাকে এগুলোর উপরে লম্ব বলা হবে। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে OM লম্ব AB।
তোমরা জানো এটা হচ্ছে লম্বের প্রতীক, এটা হচ্ছে লম্বের প্রতীক। আমরা এগুলো মানে বিগত ক্লাসগুলোতে বা আগের ক্লাসগুলোতে করে আসছি, আমরা যারা ক্লাস 6-7 এ পড়ে আসছি। তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে যে OM-টা এর উপর লম্ব। তাহলে আমি যেটা করব, আমার প্রমাণের সুবিধার জন্য আমরা বিশেষ নির্বাচন যেভাবে আছে সেভাবে দিব। অঙ্কনে আমরা কি করব, এই OA আর OB-টাকে আমরা যোগ করে নিব। এবং দেখো এখানে কিন্তু OA এবং OB কিন্তু পরস্পর সমান, কারণ তারা হচ্ছে উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা প্রমাণ করার জন্য আমাদের এখন কি করতে হবে? এখন আমাদেরকে এটা প্রমাণ করার জন্য কিছু শর্ত ছিল ক্লাস 7 এ যখন আমরা পড়ে আসছি, যে আমরা দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার টোটাল 4টা শর্ত ছিল। এর মধ্যে একটা শর্ত ছিল যে যদি দুইটা ত্রিভুজের মধ্যে একটা ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ অপর একটা ত্রিভুজের দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হয়। অথবা যদি তিনটি বাহু পরস্পর সমান হয়, তাহলেও দুটো ত্রিভুজ কি হয়, সর্বসম হয়। অর্থাৎ একটা ত্রিভুজের তিনটি বাহু অপর একটা ত্রিভুজের তিনটি বাহু সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে। এখন আমরা দেখো এখানে এটা যোগ করার ফলে আমরা কিন্তু এখানে দুইটা ত্রিভুজ পাইছি, একটা হচ্ছে OAM আর একটা হচ্ছে OBM। এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো আমরা কি বলতে পারি, ত্রিভুজ OAM ও ত্রিভুজ OBM এর মধ্যে আমরা কি লিখতে পারি? প্রথমে লিখতে পারি আমরা OA সমান OB। কেন লিখতে পারি? কারণ তারা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তের সকল ব্যাসার্ধই পরস্পর সমান থাকে। আরেকটা আমরা বলতে পারি, দেখো AM সমান BM, এটা হচ্ছে আমাদের অঙ্কন অনুযায়ী, কারণ আমাদের প্রশ্নের কথা বলা আছে, অথবা কল্পনাও বলতে পারি আমরা যে প্রশ্নের কথা বলা ছিল যে M-টা হচ্ছে AB এর মধ্যবিন্দু, তাহলে অবশ্যই M আর BM-টা হচ্ছে সমান। আরেকটা বিষয় এখানে খেয়াল করো, OAM বললে OM বাহুটা আসে, আবার OBM বললেও OM বাহুটা আসে। তাহলে এখানে OM সমান OM হচ্ছে সাধারণ বাহু। OM সমান কি? সাধারণ বাহু। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি পাইলাম, যে তিনটা করে বাহু সমান পাইলাম। সুতরাং তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ OAM সর্বসম ত্রিভুজ OBM। অর্থাৎ এই দুটো ত্রিভুজ সর্বসম মানে সবই সমান। তাহলে আমরা এখন পরবর্তী কন্ডিশনে যাব। এখন তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু আমরা বলছি যে OAM এবং OBM সর্বসম, তাহলে আমরা লিখতে পারি সুতরাং OMA সমান লিখতে পারি OMB। এই দুটো কোণ পরস্পর সমান আমরা লিখলাম, এই দুটো কোণ পরস্পর আমরা সমান লিখে দিলাম। এখন আমাকে সমান লিখতে গেলে আমাকে প্রমাণ করতে হবে এই দুটো সমান পাইছি আমরা। এখন আমরা যদি বলতে পারি তাদের পরিমাণটা সমান, যেহেতু তারা একটা সরল রেখার উপরে আছে, তাহলে তো বুঝতে পারবো এটা 90 ডিগ্রি। আমাকে এটা দেখতে হবে, যেহেতু AB একটা সরল রেখা আর AB এর উপরে দেখো দুইটা কোণ রয়েছে, একটা হচ্ছে OMA আর একটা হচ্ছে OMB, এবং তাদের পরিমাণ সমান। তাহলে আমাদের এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যদি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয় এবং তাদের পরিমাণ সমান হয়, তাহলে তাদেরকে আমরা বলবো রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ আমরা সমান না হলে বলবো, আমরা বলবো যে একটা সরল রেখার উপরে যদি দুইটা কোণ থাকে, তাহলে কোণ দুইটাকে বলা হয় রৈখিক যুগল কোণ। অর্থাৎ তারা যদি একটি বাহু দ্বারা পৃথক থাকে, তাহলে আমরা বলবো OMA এবং OMB হচ্ছে রৈখিক যুগল কোণ, এবং তাদের পরিমাণ সমান। আমরা এখানে প্রমাণে পেয়েছি যে OMA এবং OMB সমান। তাহলে আমরা এখন বলবো যে যেহেতু OMA এবং OMB উভয়ই রৈখিক যুগল কোণ এবং তাদের পরিমাণ সমান, সুতরাং OM লম্ব AB। তাহলে আমরা এখানে কি বললাম, প্রমাণটা আমার কি হলো, দেখো OM-টা AB এর উপর লম্ব হলে কেন? কারণ এখানে OMA এবং OMB তারা পরস্পর সমান এবং তারা একটা রৈখিক যুগল কোণ এবং তারা একটা সরলরেখার উপরে ছিল, দুটো সমান। তাহলে অবশ্যই দুইটা 90 ডিগ্রি করে এক সমকোণ করে মিলিত হয়েছে। তাহলে যেহেতু এক সমকোণ করে মিলিত হয়েছে, তাহলে আমরা বলতে পারি এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তার মানে OM-টা AB এর উপরে সমকোণে মিলিত হয়েছে। তাহলে এটাই আমাদের প্রমাণিত।
ঠিক আছে, তাহলে তোমরা বাসায় তোমাদের বই থেকে সবাই দেখে এই উপপাদ্য এক শিখে ফেলবে। এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে। তাহলে এতটুকু পর্যন্ত প্রমাণ আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো কারো সমস্যা থাকে তাহলে তোমরা আমাদের ভিডিওসের কমেন্টে জানাবে, কোনো সমস্যা আমরা তোমাদের সে সমাধান দেবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।